কোনো অজুহাত দিয়ে জ্বালানি খাতের সংকট এড়াতে চায় না সরকার। ফ্যাসিবাদী শাসন আমলে ক্ষতিগ্রস্ত এই খাতের সমস্যার সমাধানে সময় লাগবে। এই জন্য নিরন্তর চেষ্টা করছে সরকার। বিকেলে রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এইসব কথা বলেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে সফলতার কৃতিত্ব দেন দেশের জনগণকে। মোহাম্মদ হুসাইনের প্রতিবেদন। দীর্ঘ দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নানা সময় ধারাবাহিক আন্দোলন হলেও 2024-এর কোটা সংস্কার আন্দোলনে পতন হয় হাসিনা সরকারের। 36 দিনের টানা আন্দোলনে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির এই আলোচনা সভা। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারাও। নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সফলতার দাবিদার একক কোনো ব্যক্তি বা দলের নয়, এর কৃতিত্ব দেশের সর্বস্তরের মানুষের। আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। কথা বলেন চলমান জ্বালানি সংকট নিয়েও। জনগণের কষ্ট লাঘবে সরকার নিরন্তর কাজ করছে বলে আশ্বস্ত করেন তিনি। জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে জ্বালানি খাতে তেল বা গ্যাস এইসব বিষয়, বিদ্যুৎ এসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই কথাটাও সত্য যে কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। কারো গালগল্পে কান্না দিয়ে সরকার প্রধান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি কোন খাতে কি পরিকল্পনা গ্রহণ করবে বা কি তার চিন্তা ভাবনা প্ল্যানিং করতে চায়, কাজ করতে চায়, প্রত্যেকটি বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে। আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে এই কাজগুলো করেছে আপনারা বলতে পারেন আমাকে? এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে আছে বলে আবারও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকবো। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। যাদের চিকিৎসা প্রয়োজন। ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেক চেয়ারম্যান হিসেবে ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে আলাদা আমন্ত্রণ জানিয়েছে ভারত। বিস্তারিত নাদিয়া শর্মিনের প্রতিবেদনে। গত সোমবার বিকেলে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় 5 আগস্ট ভারতে থাকা শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে কথা ওঠে। শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারে সে বিষয়ে এ সময় ভারত সরকারের সহযোগিতা চায় বাংলাদেশ। পরদিন দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আপনি যে মতবিনিময়ের কথা বলছেন তা একটি বেসরকারি সংবাদ মাধ্যম দ্বারা আয়োজিত। সরকার এর সাথে কোনোভাবেই জড়িত নয় অথবা ফোরামে প্রকাশিত কোনো মতামতকে সমর্থন করে না।
এদিকে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিক্সের নিয়ম মেনেই আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ফেব্রুয়ারি 2026-এ দায়িত্ব গ্রহণের সময়ই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার আনুষ্ঠানিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিক্স সম্মেলনের বিষয়ে বর্তমান বিমস্টেক চেয়ারম্যান হিসেবে তাকে 18তম ব্রিক্স সম্মেলনের পার্শ্ব অনুষ্ঠানে যোগদানের জন্য আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ব্রিক্সের পার্শ্ব অনুষ্ঠানের জন্য প্রচলিত রীতি অনুযায়ী এই আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য আঞ্চলিক গোষ্ঠীর প্রধানদেরও একই পদ্ধতিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গত 23 জুলাই ভারতের কাছ থেকে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। কেউ তা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। আজ সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার ভূ রাজনৈতিক কোনো চাপে নেই। গ্যাস সংকট কাটানোর চেষ্টা করছে সরকার, তবে জনগণকে সাশ্রয়ী হবার আহ্বান জানান উপদেষ্টা। বিস্তারিত শারমিন নীরার রিপোর্টে। 2024 সালের জুলাই 36 দিনের ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগের 1.5 দশকের শাসনের। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ভারতে পালিয়ে থেকে দণ্ডপ্রাপ্ত দলটির সভাপতি এতদিন গোপনে নানা কার্যক্রম চালালেও গণ অভ্যুত্থানের 2 বছরে 5 আগস্ট প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে বর্তমান সরকারের মুখপাত্র তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, দিয়েছে কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়। আমি আগে একবার বলেছিলাম, কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। সরকার তো এক্সিকিউটিভ। সম্প্রতি ট্রাম্পের বিশেষ দূতের ঢাকা সফর আর ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ প্রসঙ্গে সরকারের মনোভাব জানতে চান সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, ভূ রাজনৈতিক কোনো চাপে নেই বাংলাদেশ। এই সরকার কোনো জিওপলিটিক্যাল সমস্যায় নেই, বরং আমি বলবো যে সরকার তার সব দিকে সবার সাথে, তার জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে তার সম্পর্ক তৈরি করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে সেখানকার জেস্টার, ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, সব দিকেই। সো আমি মনে করি না কোনো রকম কোনো সংকট আছে। আর একটা কথা মনে রাখতে হবে, আগের সরকারের ডিলিং ছিল সে ক্ষমতায় থাকতে চায়, তার জন্য কিছু কিছু দেশের সাথে সম্পর্ক তৈরি করা। এই সরকারকে ক্ষমতায় থাকা বা দায়িত্বে থাকার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে, বিরাট ম্যান্ডেট দিয়েছে। সো হি হ্যাজ গট দ্য কনফিডেন্স। এখন জনগণের জন্য সে কাজ করছে। আমি কোনো রকম কোনো জিওপলিটিক্যাল সমস্যা আছে বলে মনে করি। সংবাদ সম্মেলনে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি তুলে ধরেন জাহিদুর রহমান। গ্যাস বিদ্যুৎ ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হবার পরামর্শ তার। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে। এবং সবকিছুর পরও কিছু সংকট হবে, যেটা আমরা সব ভাগ করে নিতে হবে। শারমিন নীরা, 71, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে এই বৈঠক হয়। বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী মানব পাচার রোধ এবং অভিবাসী ও সীমান্ত সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। বাংলাদেশ সরকারের সঙ্গে টেকসই অংশীদারিত্বের প্রশংসা করে উগোচি ড্যানিয়েলস জানান, IOM নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তিনি মানব পাচার রুখতে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ 5 দিনে সরকারি সফরের অংশ হিসেবে IOM উপমহাপরিচালক এই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়করণের কারণে ক্যাম্পাসে সহিংসতা বাড়ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। আর দলটির আমির মনে করেন, সঠিক পথে না এলে বিএনপির পরিণতি
পতিত স্বৈরাচারের মতোই হবে। তিনি হুঁশিয়ারি দেন, জুলাইকে ভুলিয়ে দেবার চেষ্টা করা হলে জনগণের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলো দলীয়করণের কারণে ক্যাম্পাসে সহিংসতা বাড়ছে। আবার ক্যাম্পাসে রক্ত ঝরিয়ে আওয়ামী ফ্যাসিবাদের লেলিয়ে দেওয়া পান্ডাদের মতো আবারও ছাত্র দলকে আপনারা লেলিয়ে দিচ্ছেন। ফলে এই সংবিধান সংশোধন করে দলীয়করণ, দুর্নীতিবাজ এবং মেধা ছাড়া সন্ত্রাসী যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ হলেই দেশ আবার ওই আওয়ামী ফ্যাসিবাদের দিকে কিন্তু ধাবিত হবে। এদিকে জাতীয় জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ক্যাম্পাসগুলোকে যদি আপনারা উত্তপ্ত করতে চান তাহলে এর পরিণতি ভালো হবে না। অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া ও খুনিদের বিচার সুনিশ্চিত করতে হবে। জুলাই শহীদ পরিবার, আহত পঙ্গু সমস্ত যোদ্ধা ভাই বোনদের প্রতি আমরা অঙ্গীকার ব্যক্ত করছি। আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া এবং খুনি জুলুমবাদদের বিচার করা, এই দুইটাকে আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। এর আগে সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। তিনি আরো বলেন, বিদ্যমান সংবিধানের আলোকে দেশ পরিচালিত হলে আবারও হাসিনার মতো ফেসিবাদ তৈরি হবে। ৫৫টা বছর চলে গেল। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে আসা একটি সংঘবদ্ধ চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, একাধিক সরকারি অফিসে নিয়োগ, পুনর্বহাল সহ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা করত তারা। আরো জানাচ্ছেন নাদিয়া শারমিন। 2006 সালে তখনকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন 7 টিটিসি স্থাপন শীর্ষক প্রকল্পে ইলেকট্রিশিয়ান হিসেবে নিয়োগ পান ফারুক হোসেন। 2014 সালে চাকরি যায় বিধিভঙ্গের অভিযোগে। এরপর তাকে পুনর্বহাল করতে নিজেই প্রধানমন্ত্রী এবং মন্ত্রী প্রতিমন্ত্রীর সিল ব্যবহার করে ভুয়া সুপারিশের চিঠি বানান। এরপর প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সেই চিঠি পাঠান সচিবকে। প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ চিহ্নিত করা সিলের নকলও করেন তিনি। চিঠি পেয়ে সেই সচিব বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আলোচনা করতে গেলে টের পাওয়া যায় এই প্রতারণার জাল। এরপর মন্ত্রী সাহায্য নেন গোয়েন্দাদের। ধরা পড়ে ফারুক সহ তার প্রতারক দলের 5 জন। দীর্ঘদিন তিনি চাকরিচ্যুত থাকা অবস্থায় এই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে উনি ওনার চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য এই প্রতারণায় আশ্রয় নেয়। সেই প্রতারণায় আশ্রয়ের ক্ষেত্রে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল ব্যবহার করেন, প্যাড ব্যবহার করেন, 4 জন মন্ত্রীর নাম ব্যবহার করেন, করে একটা চিঠি পাঠান। তদন্তে জানা যায় এই সংঘবদ্ধ জালিয়াতি চক্র বিভিন্ন প্রতারণামূলক তদবির চালাতো। এজন্য তারা ব্যবহার করত প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুয়া সিল, স্বাক্ষর এবং অফিসিয়াল লেটারহেড। একই কৌশলে মলদোভায় জনশক্তি রপ্তানি সংক্রান্ত একটি জাল সুপারিশপত্র কর্তৃপক্ষের কাছে পাঠানোর তথ্য পাওয়া গেছে। উনি বিভিন্ন তদবিরের জন্য আরো 2-1টা ক্ষেত্রে চাপ সৃষ্টি করে উনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা করছে, করে ওখানে প্রোটোকল অফিসার উজ্জ্বল সাহেবের ছবি ব্যবহার করছে, করে এটা করছে। এটা হচ্ছে ওনার কাজ। এর সাথে প্রধানমন্ত্রী কার্যালয় বা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত আছে কিনা তা যাচাই করে দেখা হবে বলেও জানান তিনি। অনেক বিষয় ইয়াগুলো আছে যে ওরা কোথায় কোথায় করসপন্ডেন্স করছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।